শ্রী শ্রী মনসা মায়ের চরণে প্রণাম জানাই বাংলা নাট্য জগতের পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ গিরিশ ঘোষ এবং বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর আমাদের সামনে উপস্থিত দর্শক সাধারণ যারা মঞ্চে যারা অভিনয় করবে তাদের কাছে ভগবান তুল্য, আর আমাদের সমস্ত গুরুজন সবার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি মহেশ গল্পের নাট্যরূপ এখানে উপস্থাপিত করব। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, মহেশ গল্পটি একটা গল্প যেটা আমরা ছোট গল্প আকারে পড়েছি, সেটাকে মঞ্চে উপস্থাপন করার জন্য আমরা নিজেদের মঞ্চের প্রয়োজনে, নাটকের প্রয়োজনে কিছু সংযোজন, কিছু বিয়োজন করেছি এবং সেই সংযোজন এবং বিয়োজনটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশা আমরা রাখছি। তো এখন আমরা শুরু করছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের এক নির্মম কাহিনী মহেশ। রচনা কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মঞ্চনাট্য রূপ, নির্দেশনা ও সমগ্র পরিকল্পনায় সনাতন বেরা, বিশেষ উপদেষ্টা শ্রী গোবিন্দ প্রসাদ মণ্ডল, শ্রী অশোক কুমার মাইতি, শ্রী স্বপন সি, শ্রীকান্ত জানা এবং শ্রী তারাপদ জানা। বিশেষ কৃতজ্ঞতা স্বীকার গপ্পমীরের ঠেকের মীর আশরাফ আলী, সাজসজ্জা ও মঞ্চ রূপায়ণে মাননীয় শিক্ষক শক্তি সাধন সামন্ত, অডিও এবং আবহ সঙ্গীত আলোর পরিচালনায় আমাদের টিম থেকে আছেন কৃষ্ণগোপাল পাইক, দীপঙ্কর বেরা, অসীম বেরা, শুভজিৎ পাইক। মুখ্য ভূমিকায় অভিনয় করেছে স্বাক্ষর মিশ্র, পিনাকি নন্দন মাঝি, সুনিতা মিশ্র, কিরণময় মাকড়, দেবাশিস চৌধুরী, রাজকুমার বেরা, সায়ন পাইক, শুভজিৎ পাইক এবং সনাতন বেরা। পরিচালনায় স্বাক্ষর মিশ্র ও সনাতন বেরা। আরো বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি বাকি ভেড়ি ও জলি গোপীনাথপুর নিউ তরুণ যুব সংঘের সমস্ত আয়োজক মন্ডলীকে। আরো একবার সমগ্র দর্শক কুল ও আমাদের পূজনীয় আরাধ্যা দেব দেবীর প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে শুরু করছি আজকের নাটক মহেশ। সংসারে যারা শুধুই দিলে পেল না কিছুই, যারা বঞ্চিত, যারা দুর্বল উৎপীড়িত মানব জাতি, চোখের জলের হিসেব কখনো পেলে না, নিরুপায় জীবনে যারা কোনোদিন ভেবেও পেল না সমস্ত থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই, ওরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে। ওরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে। ওরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে। শুরু হচ্ছে মহেশ। মহেশ মহেশ গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরো ছোট, তবু তাঁর দাপটে প্রজারা টু শব্দটি করতে পারে না, এমনই প্রতাপ। ছোট ছেলের জন্মতিথি পুজো। পুজো সেরে তর্করত্ন বেলা দুপ্রহর নাগাদ বাড়ি ফিরছিলেন। বৈশাখ শেষ হয়ে এসেছে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নেই। অনাবৃষ্টির আকাশ থেকে যেন আগুন ঝরে পড়ছে। সামনের দিগন্ত জোড়া মাঠখানা জ্বলে পুড়ে ফুটি ফাটা হয়ে আছে, আর সেই লক্ষ্য ফাটল দিয়ে ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে। অগ্নিশিখার মতো তাদের সর্বিল ঊর্ধ্বগতির দিকে চেয়ে থাকলে মাথা ঝিমঝিম করে, যেন নেশা লাগে। মাঠের সীমানায় পথের ধারে গফুর জোলার বাড়ি। তার বাড়ির মাটির পাঁচিল ভেঙে চুরে পড়ে গেছে। তার বাড়ির উঠোন এসে পথে মিশেছে, আর অন্তঃপুরের লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করে নিশ্চিন্ত হয়েছে। পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়িয়ে তর্করত্ন উচ্চ কণ্ঠে ডাক দিলে, গফরা বলে, ও গফরা, গফরা বাড়ি আছিস?
ফাঁকে পাষণ্ড। গফুর মিয়া ঘর থেকে বাইরে এলো। জ্বরে কাঁপতে কাঁপতে কাছে এসে দাঁড়ালো। ভাঙা পাঁচিলের গা ঘেঁষে একটা পুরনো বাবলা গাছ, তার ডালে বাঁধা একটা ষাঁড়। তর্করত্ন সেই ষাঁড়টার দিকে ইশারা করে বললেন, বলি এটা হচ্ছে কি শুনি? গো হত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে। জমিদার ব্রাহ্মণ, সে খেয়াল আছে? আজ্ঞে বাবু ঠাকুর, আপনি কি বলছেন? আমি কিছু বুঝলাম না। সকালে যাওয়ার সময় দেখে গেছি যেমন বাঁধা, ফেরার পথে দেখি তেমনই ঠাই বাঁধা। আরে গো হত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে, এ যে সে বামুন নয়। কি করবো বাবা ঠাকুর, বড় লাচারে পড়েছি। কদিন ধরে গায়ে খুব জ্বর, দড়ি ধরেছে। একটুকু ঘুরিয়ে আনবো, তারও উপায় নেই। মাথা তুলতে গেলে মাথা ঘুরে পড়ে যায়। কি করবো বাবা ঠাকুর? আহা, তবে ছেড়ে দে না, আপনি চড়ে আসুক। কোথায় ছাড়বো বাবা ঠাকুর? মাঠের ধান এখনো খাবারে পড়ে রয়েছে, তোলা হয়নি। খড়গুলো এখনো গাদা দেওয়া হয়নি। আলগুলো সব শুকিয়ে গেছে, কোথাও কুটোটিও ঘাস নেই। কার ধানে মুখ দেবে, কার গাদা পেড়ে খাবে? কোথায় ছাড়বো বাবা ঠাকুর? আচ্ছা, তাহলে কোথাও ছায় বেঁধে দে না, দুয়ারে বিচুলি ফেলে দে না, খাক তো তখন। তোর মেয়ে ভাত রাঁধেনি বুঝি? দে না ফেনে জলে এক গামলা, খাক তো তক্ষণে। কি রে, তাও নেই বুঝি? কি করলি সব? ভাগে যা পেলি সব বেঁচে পেটাই নাম। বেটা কোথায় কোথাকার, গরুটার জন্য গাড়ি রাখতে নেই। কাহনখানে খড় এবারে ভাগে পেয়েছিলাম, তাও কত শোনে বকেয়া বাবদ কর্তামশাই সব ধরে রাখলেন। কেঁদে কেটে বললাম, বাবু মশাই, হাকিম তুমি, তোমার রাজত্বে বাস করি, তোমায় ছেড়ে কোথায় পালাবো? আমায় পন্দশের বিচুলি না হয় তা। ঘরের চালে খড় নেই। বর্ষায় মেয়েকে নিয়ে কোনো রকম তাল পাতার গোঁজা গাঁজা দিয়ে দিন কাটাই। কিন্তু আমার মহেশ যে না খেতে পেয়ে মরে যাবে বাবা ঠাকুর, না খেতে পেয়ে মরে যাবে। ইস, কানা ছেলের নাম পদ্মলোচন, এই তো সার, আর আমার নামে রেখেছে মহেশ। সে বাঁচি নে। কিন্তু হাকিমের দয়া হলো না। মাস দুয়েকের খোরাকি যদিও বা দিল, বেবাক্ষর সরকারের গাদা হয়ে গেল। ও আমার কুটোটিও পেল না। আচ্ছা মানুষ তো তুই, খেয়ে রেখেছিস, দিবি না? আরে জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি রে? আরে তোরা তো রাম রাজ্যে বাস করিস রে, এই ছোট লোক কি না, তাই নিন্দা করে মরিস। না নিন্দে করিনি। নিন্দে করবো কেন বাবা ঠাকুর? কিন্তু কোত্থেকে দিই বলো তো? বিঘে চালেক জমি ভাগে চাষ করি, তাও উপরি 200 নজন মা। মাঠের ধান সব মাঠেই শুকিয়ে গেল। বাপ মেয়েতে দুবেলা পেট পুরে খেতে পর্যন্ত পাইনি। ঘরের পানে চেয়ে দেখো, চালে খড় নেই। এই বৃষ্টি বাদলের দিনে আমিনাকে নিয়ে আমি বাড়ির এক কোণে বসে কোনো রকমে রাত কাটাই। পাছড়ে যে শোবো তারও ঠাঁই মেলে না। আমার মহেশের দিকে তাকিয়ে দেখো একটিবার, ওর পানুর গোঁজা যাচ্ছে। দাও না বাবা ঠাকুর, আমায় কাহান দুয়েক খড় দাও না। এই রাম 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 রাম, ছুঁয়ে ফেলবি নাকি রে? না, ছোবো না, আমি জানি আমি ছোবো না। কিন্তু এইবার দাও, আমায় দাও পন্দুয়েক খড়। সেদিন দেখে এসছি তোমার 4 গাদা। এইটুকু দিলে তুমি টেরও পাবে না। আমরা না খেতে পেয়ে মরি, তাতে ক্ষতি নেই। কিন্তু আমার মহেশ অবলা জীব। ও কথা বলতে পারে না, ও শুধু চেয়ে থাকে
আর ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। দাও না বাবা ঠাকুর, দাও না। ধার নিবি? এই সুদবি কি করে শুনি? ও আমি যেমনি করে পারি শুধিয়ে দেবো, তোমায় ফাঁকি দেবো না বাবা ঠাকুর, তোমায় ফাঁকি দেবো না। ফাঁকি দেব না? এই তোমায় যেমনি পারি করে শুধিয়ে দেবো? রসিক না ঘর আমার, যেমন পারি করে শুধিয়ে দেবো। না না না, পচার পচার, বেলা হয়ে গেল, বাড়ি যাই। এই রাম 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 রাম, এ গুতবি নাকি রে? না 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 না, গুতবে না গুতবে না। আসলে আসলে আপনার পুটুলিতে চাল কলার গন্ধ পেয়েছে তো, তাই একটু খেতে চাইছে। খেতে চায়? তা বটে তা বটে, যেমন চাষা তা তেমনি বলদ, এমনি খড় জোটে না তার চাল কলা খাওয়া চাই। না 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 না, ওর থেকে সরিয়ে বান, যে সিং কখন কাকে না খুন করে ফেলে। হরি হরি। এই বলে তর্করত্ন পাশ কাটিয়ে হন হন করে চলে গেলেন। গফুর সেদিক থেকে দৃষ্টি সরিয়ে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে মহেশের মুখের দিকে তাকিয়ে রইল। মহেশের নিবিড় গভীর কালো চোখ দুটো বেদনার ক্ষুধায় ভরা। গফুর তার অবলা মহেশের দিকে তাকিয়ে বলল, তোকে একটু দিলে না বা? ওদের অনেক আছে, তবুও দেয় না, তা না দিক গে। গফুরের গলা বুঝে এলো, তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। কাছে এসে নীরবে ধীরে ধীরে তার গলায় মাথায় পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বাবা আমার চুপি চুপি বলতে লাগলো, বাবা তুই আমার ছেলে, তুই আমার 8 সন প্রতিপালন করে এখন বুড়ো হয়েছিস। তোকে আমি পেট পুরে খেতে দিতে পারিনি বা, তোকে সেভাবে যত্ন করতে পারিনি, কিন্তু তুই তো জানিস বাপ, আমি তোকে কত ভালোবাসি। জমিদার তোর মুখের খাবারটুকুও কেড়ে নিয়েছে। শ্মশানের ধারে যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে বিক্রি করে দিয়েছে। এই অভাবের সংসারে তোকে আমি কি করে বাঁচিয়ে রাখি বল বাবা, কি করে বাঁচিয়ে রাখি বল? ছেড়ে দিলে তোকে তুই আবার কার কাদা পেড়ে খাবি, কার কলা গাছে মুখ দিবি? তোকে নিয়ে আমি যে কি করি? তোর বয়স হয়েছে, তোর গায়ে তেমন জোর নেই, দেশের কেউ তোকে চায় না। লোকে বলে তোকে গোহাটায় বেচে দিতে। দাঁড়া বাবা, একটু দাঁড়া বাবা। না আমি না আবার দেখে ফেলতে পারি। ওরে দিয়ে নি নে বা এটা তাড়াতাড়ি খেয়ে নে, কেউ আবার দেখে ফেলো বা, তাড়াতাড়ি খেয়ে নে। বাবা বাবা, হ্যাঁ মা, কি হয়েছে বল? ভাত খাবে এসো বাবা। তুমি আবার ঘরের চাল থেকে মহেশকে খড় দিয়েছো বাবা? না মা, ঠিক চাল পেড়ে নয় মা, আসলে এমনিতে পুরনো পচা খড় তো, আপনা থেকেই খসে পড়েছিল। কিন্তু আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা তুমি টেনে বার করছো। না রে মা, না ঠিক টেনে নয়, আসলে কি হয়েছে বলতো মা? কিন্তু দেওয়ালটা যে আবার পড়ে যাবে বাবা। আমি কি সে জানি নে মা। হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা, আমি বেড়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, চল মা। আমি না শোন না মা, শোন বলি ফ্যানটুকু দে না রে মা, আমি একেবারে মহেশকে খাইয়ে দিয়ে যাই। ফ্যান তো আজ নেই বাবা, হাড়িতেই মরে গেছে। ও ফ্যান নেই? না। দুঃখের দিনে অভাবের দিনে এই সামান্য ফ্যানটুকু যে নষ্ট করা যায় না, এই বাচ্চা মেয়েটাও তা বুঝে গেছে। হাত ধুয়ে গফুর ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালো। একটা পেতলের থালায় বাবার জন্য শাক আর ভাত সাজিয়ে দিয়ে মেয়ে নিজের জন্য একখাদি মাটির শানকিতে ভাত বেড়ে নিয়েছে। সেদিকে তাকিয়ে গফুর আস্তে আস্তে বলল, আমি না মা, আমার গায়ে যে আবার জোর করে মা, আমার যে শীত করছে মা। জ্বর গায়ে খাওয়া কি ভালো হবে মা? কিন্তু তখন যে বললি বড় খিদে পেয়েছে। ও তখন
তাই হয়তো খিদে পেয়েছিল। তাহলে তুলে রেখে দিই, সাঁঝের বেলা খেও। সাঁঝের বেলা? কিন্তু জ্বর গায়ে ঠান্ডা ভাত খাওয়া কি ঠিক হবে রে মা? আবার যদি জ্বরটা বাড়ে? তাহলে 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 এক কাজ কর না মা, আমরাই এই খাবারটা মহেশকে ধরিয়ে দিই চল। তুই আমার জন্য রাতের বেলা ভাতে ভাত দুটো ফুটিয়ে দিতে পারবি না মা? পারবো বাবা, খুব পারবো। গফুরের মুখ রাঙা হয়ে উঠল। বাবা মেয়ের মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হয়ে গেল, তাই এই দুটি প্রাণী ছাড়া আরো একজন বোধ করি অন্তরিক্ষ থেকে লক্ষ্য করলেন। 5-7 দিন পরের কথা। গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসেছিল। তার মহেশ কাল থেকে এখনো পর্যন্ত ঘরে ফেরেনি। গফুর মনে মনে বলল, মহেশ, মহেশ, তোমরা আমাদের মহেশকে দেখেছো? আমাদের মহেশকে কোথাও খুঁজে পাচ্ছি না। মহেশ, মহেশ, আমিনা, এই আমিনা, শোন শোন, তোর বাপকে গিয়ে বল তোদের বাড়ির গরুটা মানিক ঘোষের বাগানে ঢুকে সব গাছপালাগুলো নষ্ট করেছিল। সেই জন্য মানিক ঘোষ তাকে থানায় দিয়েছে। 3 দিনের মধ্যে না ছাড়িয়ে আনতে পারলে তাকে গোহাটায় বেচে দেওয়া হবে। যা যা, তোর বাপকে গিয়ে বল, যা। বাবা, বাবা, শুনেছো বাবা? মানিক ঘোষেরা আমাদের মহেশকে থানায় দিয়েছে। দূর পাগলি, তাও আবার হয় নাকি? হ্যাঁ বাবা, সত্যি। তাদের চাকর বললো তোর বাপকে গিয়ে বল দাঁড়িয়াপুরের খোয়ারে খুঁজতে। কেন, কি করেছিল সে? তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করে দিয়েছে সে। গফুর নিস্তব্ধ হয়ে বসে রইল। মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করেছিল, কিন্তু এ আশঙ্কা ছিল না। সে যেমন নিরীহ তেমনই গরিব, সুতরাং প্রতিবেশী কেউ তাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তার হয়নি। বিশেষত মানিক ঘোষ, তার গরু ব্রাহ্মণের ভক্তি এই অঞ্চলে বিখ্যাত। বেলা যে পড়ে এলো বাবা, মহেশকে আনতে যাবে না? না, যাব না। কিন্তু তারা যে বললো 3 দিন হলেই তাকে পুলিশের লোক তাকে গোহাটায় বেচে ফেলবে। ফেলুকে গোহাটা বস্তুটা আজ ঠিক কি আমি না তা জানতো না, কিন্তু মহেশকে গোহাটায় বেচে দেওয়া হবে এ কথা শুনলেই তার বাবা যে কিরকম বিচলিত হয়ে উঠত সেটা সে বহুবার লক্ষ্য করেছে। কিন্তু আজ বাবার কথা শুনে আর কোনো কথা না বলে সে আস্তে আস্তে চলে গেল। বংশীকুড়ো, ও বংশীকুড়ো, বলি বংশীকুড়ো বাড়ি আছো? ও বংশীকুড়ো, আমি কুড়ো, আমি গফুর মিয়া। ও গোবরা, বল তা কি মনে করে? কুড়ো, কুড়ো বড় বিপদে পড়েছে এসছি কুড়ো, আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে হবে কুড়ো। কি হলো রে? কুড়ো, মানিক ঘোষ আমার মহেশকে থানায় দিয়েছে, তাকে ছাড়িয়ে আনতে হবে কুড়ো। তার জন্য যে 1 টাকা লাগবে। তার কিছু এনেছিস? হ্যাঁ কুড়ো, এনেছি এনেছি এনেছি, এই তো থালাটা। ও সেই ধারাটা, আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি টাকাটা নিয়ে আসছি। আগে খুড়ো, আগে খুড়ো। এই নে টাকাটা। বড় বড় উপকার করলে খুড়ো, বড় উপকার করলে। আল্লাহ আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার ভালো করুক খুড়ো, আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার ভালো করুক। দিন সকালে গফুর থানায় গেল। ছোট্ট থানার পাশেই তার মহেশ বাঁধা আছে। গফুর এগিয়ে এলো তার দিকে। যে প্রাণ কথা বলতে পারে না তার চোখে মায়া বোধ হয় কত বেশি থাকে। অন্য সময় হলে সে মহেশের গায়ে হাত বুলিয়ে কত কথা বলতো, কিন্তু আজ যেন গফুরের অভিমান হয়েছে। সোজা ঢুকে গেল থানায়। বড়বাবু তাকে দেখে বলল, কিরে গফরা, চলে এসেছিস? আগে বড় বাবু, আমার মহেশকে ছেড়ে দিন, আমি টাকা এনেছি। ও, টাকা এনেছিস? হ্যাঁ, পুরো 1 টাকা। আরে টাকা এনেছিস না টাকার নাম করে একটা আধুলি গুছিয়ে দিবি? না 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 না,
হুজুর আমি আমি পুরো 1 টাকাই এনেছি, পুরো 1 টাকা। আরে সত্যি এই- সত্যি বলছিস তো? হ্যাঁ হুজুর, আমি আমি সত্যিই বলছি। কিরে চুরি টুরি করলি নাকি? টাকা কোথায় পেলি তুই? না 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 না, আমি চুরি করিনি। আমি আমি আমার আমার একমাত্র একটা থালা ছিল, সেটা বন্ধক রেখে বংশী খুড়োর কাছ থেকে ধারে নিয়ে এসেছি খুড়ো। দেখ, গরুর জন্য তোরে থানায় আসতে হলো, এরপর যেন চুরির দায়ে তোকে ডাকতে না হয়। না না, ওটা কখনো হবে না। আমি সৎ মুসলিম, 3 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কখনো চুরি করব না, কখনো না। দে, এই দে, নিন দে, টাকাটা, দে, টাকা দে আমার দেখি। মহেশকে ছেড়ে দিন। ক টাকা নিয়ে এসছিস দেখি? হ্যাঁ এনেছিস এনেছিস, যা যা বিদায় হ, প্রত্যেকে সব জুটে সব করে। আরে কে আছিস? ও পরিমল, গরুর দড়িটা একটু খুলে দে তো বাপ। বিদায় হ, জ্বালিয়ে খেলো এরা সব, জ্বালিয়ে খেলো। না হুজুর। গফুর থানা থেকে বেরিয়ে মহেশকে ছাড়িয়ে নিয়ে বাড়ির পথে চলল। মহেশের সঙ্গে এমনিতেও অনেক কথা বলে, সুখ দুঃখের কথা, আমিনাকে নিয়ে চিন্তার কথা, কিন্তু আজ বাড়ি ফেরার সমস্ত পথটায় গফুর কোনো কথা বলল না। পরদিন সকাল, মহেশ বাধা আছে যথাস্থানে। সেই বাবলাতলা, সেই দড়ি, সেই খুঁট, সেই তৃণহীন শূন্য আধার, সেই ক্ষুধাধুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি। একজন বুড়ো গোছের মুসলমান মহেশকে অত্যন্ত তীব্র চোখ দিয়ে পর্যবেক্ষণ করছিল। কিছু দূরে এক ধারে 2 হাঁটু জড়ো করে গফুর মিয়া চুপ করে বসেছিল। পরীক্ষা শেষ করে বুড়ো চাদরের খুঁট থেকে একখানা 10 টাকার নোট বের করে তার ভাঁজ খুলে বারবার মসৃণ করে নিল। বলি এই যে গফুর মিয়া, বায়না তো আগেই করা ছিল, এবার নাও বাকি টাকাটা নাও। এবার আমরা গরুটাকে নিয়ে যাই। কই রে, দড়িটা খোল। খবরদার বলছি, একদম দড়িতে হাত দেবে না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কেন, কি হলো গফুর? কেন আবার কি? আমার গরু, আমি দেব না। কাল যে বড় বায়না করে এলে, এই নাও তোমার টাকা। এসবের মানে কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই নাও তোমার বায়না, তোমাকে ফিরিয়ে দিলাম। এভাবে হয় নাকি? কাল বায়না করে আসবে, আজ তা ফিরিয়ে দেবে? ঠক, জোচ্চোর কোথাকার। ঠক? কে ঠক? কিসের ঠক? তোমাদের বায়নার টাকা তো তোমায় ফিরিয়ে দিলাম। হ্যাঁ, কিসের ঠক? আর কি চাও তোমরা শুনি? বাড়ি এসে এতটা সময় নষ্ট হলো, সময়ের কি কোনো দাম নেই? এখন বলো কিনা বেচবো না? তোমাকে তো আমি সহজে ছাড়বো না গফুর মিয়া। কি করবে শুনি? আমায় মারবে? মারো, মারো না, মারো। আমি কিন্তু জমিদারকে সব বলে দেবো। ও, চাপ দিয়ে 2 টাকা বেশি নেবে? ঠিক আছে ঠিক আছে, তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে 2 টাকা বেশিই দিলাম। না, দেবো না। এবার খুশি তো? না, দেবো না। কিন্তু এর বেশি কেউ একটা আধুলিও দেবে না। না, না না তো কি, চামড়াটাই যা দামে বিকবে, নইলে মালার আছে কি? তোবা 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 তোবা, তোমাদের জাহান্নামেও স্থায়ী হবে না। এত বড় কথাটা বলতে তোমার একটু একটু মুখে আটকালো না? তুমি তুমি এক্ষুনি এই গ্রাম থেকে চলে যাও, নাহলে কিন্তু আমি জমিদারকে বলে যুদ্ধ বেটা করে এখান থেকে তোমাদের দূর করবো। চল, 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 ডাকবো, চল, চল। ডাকবো জমিদারকে, ডাকবো, ডাকবো, ডাকবো জমিদারকে। তোমাকে আমি দেখে নেবো গফুর মিয়া, দেখে নেবে, দেখে নেবে। তোমাকে আমি দেখে নেবো। আচ্ছা, দেখা যাবে। গফুর মিয়া, ঘরে আছো দেখছি যে। হ্যাঁ বলো। জমিদার মশাই তো তোমারে ডাকলে, এক্ষুনি তো সদরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাবো। দেরি করবে না কিন্তু। না না, দেরি করবো না, দেরি করবো না, যাবো যাবো যাবো। গফুর মিয়া, একটা কথা বলো তো, হ্যাঁ বলো। জমিদার তোমারে ডাকলে কেন? এই রে, মনে হয় জমিদারের কানে কথাটা উঠেছে। গরু বিক্রির কথাটা মনে হয় জমিদার বাবু শুনতে পেয়েছে কারোর মুখে। এই যে গফুর মিয়া, এত ভিড় ভিড় করছো কেন? তুমি তাড়াতাড়ি চলে এসো,
বুঝলে? হ্যাঁ, এখন যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জমিদার বাড়িতে আবার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, ঠিক আছে। তাড়াতাড়ি আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। হুজুর আমায় ডেকেছিলেন? তোরে যে আমি কি সাজা দেব ভেবে পাই না। তুই কত বড় অপরাধ করছিস জানিস? সবকিছু ভুলে গেছিস। এটা হিঁদুর গ্রাম। এই গ্রামে থেকে তুই গোদ দেবতাকে বিক্রি করতে চলেছিলি, তাও আবার কসাই রাতে। তোর কি প্রাণের মায়া দেওয়া নেই রে? জানি হুজুর, কি করব হুজুর, অত গরিব, খেতে পাই না। তা না হলে আজ আপনি যা সাজা দিতেন আমি মাথা পেতে নিতাম হুজুর। আমার ভুল হয়ে গেছে হুজুর। কোথায় বাস করেছিস জানিস? এটা হিঁদুর গ্রাম। এই গ্রামে থেকে তুই গোদেবতাকে বিক্রি করেছিস, তাও আবার কসাই রাতে। তোর কি প্রাণের মায়া দয়া নেই রে? জানি হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমাকে এবারের মতো মাফ করে দিন হুজুর। কি আচ্ছা কি যেন নাম রেখেছিস গরুটার? আগে মহেশ হুজুর, মহেশ। বাহ বাহ, খুব সুন্দর নাম। এ যাত্রায় তোর শাস্তি কমিয়ে দিলাম। আর প্রতিজ্ঞা কর, এই পাপ কাজ কোনোদিন মনেও আনবি না। না হুজুর, আমি প্রতিজ্ঞা করছি, আমি আপনাকে কথা দিচ্ছি, এ পাপ কাজ আমি আর কখনো করব না। আমি কখনো মনে এ পাপ কাজ আনবো না। এই আপনাকে কথা দিলাম। এইবারের মতো নাক কান মুলে নাক্ষর দে। হুজুরের দয়ার শেষ নেই। তা না হলে এই যে মহাপাপী যে পাপ করেছে একে গ্রামের ত্রিসীমানা থেকে দূর করে দেওয়া উচিত। আরে অভাব আছে বলে অধর্ম করবি, এগুলো কথা হয়? ছি 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 ছি, ঘবরাচ্ছি। শুধু আমাদের কর্তাবাবুর পুণ্যের জোরে এ যাত্রায় তুই বেঁচে গেলি গোফরা, এ যাত্রায় বেঁচে গেলি তুই। গফুর একটা কথারও জবাব দিল না। যথার্থ প্রাপ্য মনে করে সমস্ত অপমান, সমস্ত তিরস্কার সবিনয়ে মাথা পেতে নিয়ে বেরিয়ে এলো। তবে তার মন আজ বড় খুশি। ফেরার পথে প্রতিবেশীদের ঘর থেকে ফ্যান চেয়ে এনে মহেশকে খাওয়ালো। তার গায়ে, মাথায় ও শিঙে বারবার হাত বুলিয়ে দিয়ে অস্ফুটে কত কথাই বলতে লাগলো। আজকে আমি আমার মহেশকে পেট পুরে খাওয়াবো। আমি মানুষের দরদর যাব, গিয়ে ফ্যান ভিক্ষে করে হলেও আজ আমি আমার মহেশকে পেট পুরে খাওয়াবো। মহেশকে আমি কখনো বিক্রি করব না, কখনো বিক্রি করব না আমার মহেশকে। মহেশ বাবা, আমার উপর রাগ করিস নে বাপ। সেদিন আমি তোর উপর খুব রাগ করেছিলাম রে। তুই অমন করে সেদিন দড়ি ছিঁড়ে পালিয়ে গেলি। বল, আমার কষ্ট হয় না? আমার অভিমান হয় না? তুই তো আমার ছেলে, বল। তো তোর উপর আমি রাগ করবো না তো কার উপর করবো বল? তাই সেদিন তোকে বিক্রি করতে চলে গেছিলাম রে। আমি আর এ কাজ করবো না। আমার পরিবার বলতে কেই বা আছে বল? তুই আর আমার মা আমিনা, এই দুজনেই মিলে আমার সংসার। তোরাই আমার পৃথিবী। তোরা সঙ্গে না থাকলে এ সংসারে আমি কারে নিয়ে থাকবো রে বল? আমি কারে নিয়ে থাকবো? তুই তো জানিস তোকে সেই ছোট্টটা আমি এনেছিলাম। সেদিন থেকে আমি স্নেহ, মায়া, মমতা দিয়ে তোকে লালন পালন করে এত বড় করেছিস। তোকে আমি কত ভালোবাসি তুই তো জানি। তোকে কি আমি বিক্রি করতে পারি বল? হ্যাঁ বাবা,
তোকে তোকে কি আমি বিক্রি করতে পারি বল? তোকে আমি কখনো বিক্রি করবো না রে। তোকে আমার সর্বদা কাছে রাখবো, সর্বদা কাছে রাখবো, সর্বদা কাছে রাখবো। কঠোর হয়ে উঠতে পারে তা আজকের আকাশের দিকে না তাকালে উপলব্ধি করাই যায় না। কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নেই। কখনো এই রূপের লেশ মাত্র পরিবর্তন হতে পারে, আবার কোনোদিন এই আকাশ মেঘ ভারে স্নিগ্ধ সজল হয়ে দেখা দিতে পারে। আজ এ কথা ভাবতেও যেন ভয় হয়। মনে হয় সমস্ত প্রজ্বলিত নভস্থল জুড়ে যে আগুন প্রতিনিয়ত ঝরে পড়ছে তার যেন কোনো অন্ত নেই, সমাপ্তি নেই। চারদিকের সমস্ত কিছু নিঃশেষে দগ্ধ হয়ে না গেলে এ আর থামবে না। গফুর বেরোলো মজুর খাটতে। মাত্র দিন 4-5 তার জ্বর থেমেছে, কিন্তু দেহ যেমন দুর্বল তেমনই শ্রান্ত। তবুও কাজের সন্ধানে আজ তাকে বেরোতেই হবে। গফুর বেরিয়ে যাবার কিছুক্ষণের মধ্যেই ঘটল আরেক ঘটনা। আমিনা তখন ঘরের কাজে ব্যস্ত। মহেশ খুঁটির দড়ি ছিঁড়ে আবার বাইরে পড়ল। তারপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ঢুকে পড়ল জমিদার বাবুর বাগানে। ফুল গাছগুলো মুড়িয়ে খেতে শুরু করলো। আশেপাশের লোকজন ছুটে এলো। জমিদার বাবুর ছোট মেয়ে ছিল বাগানে। সে মহেশকে আটকাতে গেলে মহেশ তাকে এক গুঁতো মারে। সবাই যখন জমিদারের ছোট মেয়েকে নিয়ে ব্যস্ত, মহেশ ততক্ষণে বাগান ছেড়ে আবার হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পরে আবার বাড়িতে ফিরে এলো। এদিকে বেলা যখন দুপ্রহর, গফুর ঘরে ফিরে এলো। অন্যের বাড়িতে জন্মজুর খাটা তার অভ্যেস নয়। তার উপর এই প্রচন্ড রোদ্দুর শুধুই তার মাথার উপর দিয়ে গেছে, কোনো ফল হয়নি। খিদে, তেষ্টায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখছে। উঠোনে দাঁড়িয়ে ডাক দিল, আমিনা, মা আমিনা, মা আমিনা, ভাত হয়েছে রে মা? কিরে, কথা কানে যায় না? আরে ভাত হয়েছে? না বাবা। কেন কেন হয়নি শুনি? চাল নেই বাবা। চাল নেই বাবা? তা চাল থাকবে কি করে? রোগা ভাত খাক আর না খাক, ডাংরি মেয়ে সকালে বিকেলে দুপুরে শুধু গিলেই মরছে। এরপর থেকে বাইরে কাজে গেলে আমি চালে কুড়ু মেটিয়ে যাবো। তোমাকে যে রাত্রিতে বলেছিলাম বাবা। তোমাকে যে রাত্রিতে বলেছিলাম বাবা? কেন সকালে বলতে পারিস না? চাল থাকবে কি করে শুনি? সারাদিন শুধু কার কার ঘোরা, খাওয়া আর ঘোরা, খাওয়া আর ঘোরা। দে দে এক ঘটি জল দে। তেষ্টায় তেষ্টায় আমার বুকটা ফেটে যাচ্ছে। দে 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 এক ঘটি জল দে। কিরে চুপ করে দাঁড়িয়ে আসিস যে? ওই চুপ করে দাঁড়িয়ে আসিস যে? বল তাও নেই, জল নেই। হ্যাঁ বল জল নেই। বুড়ো মেয়ে সারাদিন ঘুরে মরিস। হ্যাঁ হ্যাঁ মুখ পোড়া, হ্যাঁ আধা মাত্রা। তুই সারাদিন ঘুরে মরিস, কি করিস? এত লোকে মরে, তুই মরিস না? মর 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 না মর। তোকে নিয়ে আমি আর পারি না কখনো। বুড়ো মেয়ে, ধাংড়ি মেয়ে শুধু শুধু ঘুরছে। কোনো কথা বলল না। মাটির ফাঁকা কলসিটা তুলে নিল। তারপর সেই তপ্ত রোদ্দুরের মধ্যে দিয়ে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। আমিনা চোখের আড়ালে চলে গেল। তার চলে যাওয়া দেখে গফুরের বুকে যেন শেল বিঁধল। মামরা এই মেয়েটাকে যে গফুর কি করে মানুষ করেছে তা একমাত্র সেই জানে। তার মনে পড়ল এই স্নেহশীলা কর্মপরায়ণা শান্ত মেয়েটার কোনো দোষ নেই। ক্ষেতের সামান্য ধান কটা ফুরোনো পর্যন্ত তাদের পেট ভরে দুবেলা অন্ন জোটে না। কোনোদিন একবেলা, কোনোদিন বা তাও নয়। দিনে 5-6 বার ভাত খাওয়া যেমন অসম্ভব,
তেমনই মিথ্যে। শুধু তাই নয়, তেষ্টার জল না থাকার কারণও গফুর খুব ভালো করে জানে। গ্রামে যে 2-3টে পুকুর আছে তা একেবারে শুকিয়ে গেছে। শিবচরণ বাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে তা সাধারণ মানুষ পায় না। অন্যান্য জলাশয়ের মাঝখানে 2-1টা খুঁড়ে যা কিছু জল সঞ্চিত আছে তা নিয়ে যেমন কাড়াকাড়ি পড়ে আর তেমনই ভিড়ও হয়। বিশেষত মুসলমান বলে এই ছোট মেয়েটা তো কাছেই ঘেঁষতে পারে না। কেউ যদি দয়া করে তার পাত্রে জল ঢেলে দেয়, সেটুকুই সে ঘরে আনে। এ সমস্তই গফুর জানে। হয়তো আর জল ছিল না, কিংবা কাড়াকাড়ির মাঝখানে কেউ তার মেয়েকে কৃপা করার অবসর পায়নি। এমনই কিছু একটা হয়ে থাকবে নিশ্চয়ই। এ কথা ভেবে গফুরের চোখেও জল ভরে এলো। এমন সময় জমিদারের পেয়াদা জমদূতের মতো এসে প্রাঙ্গণে দাঁড়ালো। চিৎকার করে ডাকলো, গফরা! আরে ও গফরা, ঘরে আছিস? হ্যাঁ, কি হয়েছে কি? বাবু মশাই ডাকছে, আয় শিগগিরি। আমি এখন যেতে পারবো নি। বাবু মশাইকে বলে দাও আমার খাওয়া হয়নি। কি ছোট লোকের জাত, বড় বড় বলি, যেতে পারবো নি? জানিস জমিদার কি হুকুম দিয়েছে? কি কি বলেছে জমিদার? জমিদার বলেছে তোরে জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে। এত সোজা? আমি কারোর গোলাম নই, আমি খাজনা দিয়ে বাস করি। এত বড় আসপদ্দা, ছোট লোকের জাত, সালাম মুসলমান, হিন্দুর গায়ে থাকে, তার আবার বড় বড় বাতেলা। ডাকলেই কি যেতে হবে নাকি? আমি এখন যেতে পারবো না। আলবাদ যেতে হবে, আলবাদ যেতে হবে। গবরা শুনে রাখ, পিপিলিকা পালক গজায় মোরার তরে, তোর মোরার সময় হয়েছে। গবরা আয় শিগগিরি বলছি, এক্ষুনি আয়। জমিদারকে বলে দেবে আমার এখনো খাওয়া হয়নি, আমি খেয়ে দিয়ে যাব। তুমি এখন যাও, আমি খেয়ে দিয়ে যাচ্ছি। তোর ঘরের বেগার নাকি তোর কথা শুনতে যাবে? বেটা নেও খারাম, ছোট লোকের জাত। আর একবার সাবধান করছি গবরা, আমার সঙ্গে চল এক্ষুনি। আমি পরে যাব, পরে যাব তো বললাম, পরে যাব। তোর বড় বাড় বেড়েছে গবরা, তোর বড় বাড় বেড়েছে। আজকে তুই মরবি গবরা, আজকে তুই মরবি। আমি এখন যাই, তোর মরার ব্যবস্থাটা করি গে। এই সংসারে মুখ বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। নাম হুজুর, আমায় ডেকেছিলেন? এই যে কত মশাই, এই গফরা, গফরা তুই আজ মরবি। তোর গরু কত বড় অপরাধ করেছিস জানিস? কি করেছে আমার মহেশ? কি করেছে আমার মহেশ? নেকা ষষ্ঠী, ছোট লোকের জাত, তার মুখে বড় বড় কথা। হুজুর কি অনাসৃষ্টি নাই করেছে ওর গরুটা জানিস গবরা? তোর ওই গরুটা বাবুর বাগানে ঢুকে তার সাধের ফুল গাছগুলো সব মুড়িয়ে খেয়েছে। আহারে কি সুন্দর কচি 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 ফুল ফুটেছিল, হারামজাদা গরু পুরো মুড়িয়ে খেলে। আর ওদিকে ওদিকে ধান মেলা ছিল। ধান মানে অন্ন, অন্ন মানে অন্নপূর্ণা, অন্নপূর্ণার দান। হত ছাড়া তোর গরুটা সেই ধানকে একটু লন্ড ভন্ড করে দিলে। হুজুর আরো শুনবেন, কি ব্যাগ কেলে গরু ওর, যেমন চাষা তেমন তার গরু। হুজুর আপনার ছোট মেয়ে কি সুন্দর ফুটফুটে, সে ফুটফুটে সুন্দর মেয়েটাকে কিনা তোর গরু ঠেলে ফেলে দিলে। নেমো হারাম, হারাম জাদা। হুজুর ছাড়বেন না হুজুর, কঠিন শাস্তি দিন এটাকে। তর্ক করেছে, বলেছে আসতে পারবে না। বেটা নেমো হারাম, ছোট লোক থাকা। আমায় মাফ করে দিন হুজুর। কর্তা আপনি তো জানেন আমার মহেশ জেনে বুঝে কিছু করেনি। ও ও অবলা জীব, ও খেতে পায় না, আমি ওকে পেট পুরে খেতে দিতে পারিনি। না হয় পেট পুরে খেতে, আমরা না হয় খিদে খিদে চেপে থাকতে পারি,
মহেশ অবলা জি ও কি আর পারে খিদে চেপে থাকতে? হুজুর এইবারের মতো ওকে মাফ করে দিন হুজুর। আপনি আগেও ওকে মাফ করেছেন, এইবারের মতো ওকে ক্ষমা করে দিন হুজুর, এইবারের মতো ক্ষমা করে দিন। ওরে বলে দে আগে ক্ষমা করে দিয়েছি, তার কারণ তখন ওর মুখে বড় বড় বুলি ছিল না। ও নাকি খাজনা দিয়ে বাস করে, ডাক পাঠালে বাবু আসতে পারে না। ও নাকি কারো গোলাম নয়, বুঝলি গোবরা? গরিবের যে জিনিসটা একেবারে থাকতে নেই তা হলো দেমাগ। আর ওই দেমাগ যদি থেকেই থাকে, লাঠি দিয়ে মেরে দেমাগের ভূত মাথা থেকে নামিয়ে ফেলতে হয়, বুঝলি গোবরা? ওই রে শুরু কর। তোর জন্য আজ আমি এত বড় শাস্তি পেলাম। তারপর নিঃশব্দে শুয়ে পড়ল। তার চোখ মুখ ফুলে উঠেছে। তার এত বড় শাস্তির কারণ প্রধানত মহেশ। খিদে তেষ্টার কথা গফুরের মনে ছিল না, কিন্তু বুকের ভেতরটা যেন বাইরের মধ্যাহ্ন আকাশের মতোই চলতে লাগলো। এভাবে যে কতক্ষণ কাটলো তার হুঁশ ছিল না, কিন্তু হঠাৎ উঠোন থেকে আমিনার আর্তনাদ ভেসে এলো। আমিনার চিৎকার শুনে গফুর সবেগে উঠে দাঁড়ালো। ছোট বাইরে আসতেই দেখলো আমিনা মাটিতে পড়ে আছে। বিক্ষিপ্ত ভাঙা ঘর থেকে জল ছড়ে ছড়ে পড়ছে, আর মহেশ মাটিতে মুখ দিয়ে সেই জল মরুভূমির মতো যেন শুষে শুষে খাচ্ছে। গফুর বুঝলো আমিনাকে মহেশ ঠেলে ফেলে দিয়েছে ভাঙা ঘর থেকে জল খাবে বলে। চোখের পলক পড়ল না। গফুর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেল। মেরামত করবার জন্য গতকাল সে তার লাঙলের মাথাটা খুলে রেখেছিল, সেটাই তুলে নিল দু হাতে। তারপর মহেশের মাথার উপরে সজোরে আঘাত করল। একটিবার মাত্র মহেশ মুখ তুলবার চেষ্টা করল। তারপরেই তার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ মাটিতে লুকিয়ে পড়ল। চোখের কোণ বেয়ে কয়েক বিন্দু জল ও কান বেয়ে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। বাবা এ কি করলে বাবা? আমাদের জীবনের পরাজয় দুঃখে তার তিলে তিলে তার কি করলে বাবা? জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার তিলে। আমি তো দেখেছি কত যে স্বপ্ন শুকনো পাতার মর্মরে। আমি তো দেখেছি কত যে স্বপ্নে আমি রাগের মাথায় কি করলাম, শুকনো আমি কি করলাম, কত সুর বেদনা বাতাসে নিষ্ফল দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার তিলে তিলে তার তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার তিলে তিলে তার সব শেষ হয়ে গেল। জমিদার আমারে পাঠালে গোবরা, তুই যে মহাপাপ করলি, তুই শেষে কিনা হত্যা করলি। একে যে তুই মুসলিম তার উপর
প্রায়শ্চিত্ত তুই করবি কি করে গোপরা? আরে তোর নরকেও ঠাঁই হবে না গোপরা, তোর নরকেও ঠাঁই হবে না। আরে প্রায়শ্চিত্ত করতে তোকে বেটা মাটি বিক্রি হয়ে যাবে, তাও তোর প্রায়শ্চিত্ত হবে না গোপরা। ছি 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 গোপরা, তুই কি না গ্রহত্য করলি? আমি আবার কাল আসবো, প্রায়শ্চিত্তের বিধান দিয়ে যাব তোকে। ছি 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 ছি। আমি না মা আমার, আমি না মা আমার, উঠে পড় মা। কি হয়েছে বাবা? মারে চল চল চল, আমরা এই গ্রাম থেকে পালিয়ে যাই। চল না। কোথায় যাবে বাবা? ফুলগড়ে চটকলে কাজ করতে যাব মা। এ সংসারে আমি আর থাকবো না মা। যে সংসারে আমার মহেশের তাই হলো না, যে সংসারে আমার মহেশ থাকতে পারলো না, ওরা ভালো মানুষ নয় মা। ওরা আমার মহেশকে থাকতে দিল না এখানে। আমরা চল মা, আমরা এখান থেকে পালিয়ে যাই। এ সংসার আমাদের নয়, এ সমাজ আমাদের নয়। আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব মা। চল আমরা ফুল করে চট করে কাজ করতে যাবো মা, চল। কিন্তু তুমি যে বলেছিলে বাবা, ওখানে মেয়েদের ধর্ম থাকে না, ওখানে মেয়েদের আগ্রহ থাকে না। আমি জানি মা, আমি জানি, কিন্তু এই সংসারে থাকার থেকে ওখানে থাকা অনেক ভালো মা। চল মা, ওখানে থাকবি, আমি তো আছি। যেখানে আমাদের মহেশের ঠাঁই হলো না, সেখানে আমরাও থাকবো না রে মা, আমরাও থাকবো না। অনেকটা পথ হাঁটতে হবে মা, আবার লোকজন উঠে পড়বে, বেলা হয়ে এলো মা। চল তাড়াতাড়ি কর মা। জল খাবার ঘটি আর থালাটা নেই? না মা না, ওটা থাক। ওতে আমার মহেশের প্রায়শ্চিত্ত হবে। থাকবা ওটা থাক। গভীর রাতে গফুর মেয়ের হাত ধরে বেরিয়ে এলো। এই গ্রামে তার আত্মীয় কেউ নেই, তাই কাউকে বলবারও কিছু নেই। উঠোন পেরিয়ে পথের ধারে সেই বাবলা তলায় এসে সে থমকে দাঁড়ালো। হঠাৎ তার সমস্ত হৃদয় বিদীর্ণ করে কান্না উঠে এলো। আমায় ক্ষমা করে দেব আল্লাহ। আমারে তুমি যত খুশি সাজা দিও আল্লাহ, কিন্তু আমার মহেশ চেষ্টা নিয়ে মরেছে। তার খাবার জন্য এতটুকু জমি কেউ রাখেনি আল্লাহ। যে তোমার দেওয়া মাঠের ঘাস, যে তোমার দেওয়া বৃষ্টির জল ওকে খেতে দেয়নি, তার কসুর তুমি কখনো মাফ করো না খুদা। যখন জম্বে ধুলা কানপুরাটার তার গুলা
এইভাবেই দিনে দিনে মহেশরা হারিয়ে যায়, চলে যায় গ্রাম থেকে শহরের পথে। ভাগ চাষি গফুর ফুলবেড়ের চটকলের শ্রমিকে পরিণত হয়। গ্রামের নিষ্ঠুর মানুষের অত্যাচারে নিরীহ পশু মহেশকে হারিয়ে গফুর আজ অনেক দূরে, অনেক দূরে এক অনিশ্চিত জীবনের দিকে পাড়ি দিয়ে সমাজ থেকে হারিয়ে যায় গফুর, আমিনা আর মহেশ।